একজন ছাত্রনেতা, তার আছে দায়িত্ব, হাতে অঢেল ক্ষমতা, চারপাশে অনুসারী, কিন্তু তারপরও কেন বারবার দেখা যায় কথার বদলে হুমকি, যুক্তির বদলে উত্তেজনা, আর মতবিরোধের জায়গায় শারীরিক আগ্রাসন? কিভাবে একজন মানুষ ভাবতে শুরু করে যে অন্যকে আঘাত করার অধিকার তার আছে? কেন একটি প্রতিষ্ঠান বা একটি সমাজ এমন আচরণকে থামাতে ব্যর্থ হয়? সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতার সহিংস ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে নানান সমালোচনা হচ্ছে। প্রশ্ন হলো, একজন মানুষ এমন আচরণ কেন করে? এটা কি রাগ, ক্ষমতার দম্ভ, দলীয় রাজনীতির প্রভাব, নাকি এমন আক্রমণাত্মক আচরণের পেছনে আরো জটিল কোনো মনস্তত্ত্ব কাজ করে? ক্ষমতা কি মানুষকে আসলেই বদলে দেয়? ক্ষমতা নিজে খারাপ কিছু নয়, কিন্তু ক্ষমতার সঙ্গে যদি জবাবদিহি কমে যায়, তাহলে কিছু মানুষ সীমারেখা অতিক্রম করার সাহস পায়। সে ভাবতে শুরু করে, আমাকে কেউ থামাবে না, আমি যা করছি সেটাই ঠিক, কারণ আমার উদ্দেশ্য ভালো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করতে পারে: নৈতিক দায়মুক্তি। মানুষ ক্ষতিকর আচরণকে নিজের কাছেই ন্যায্য বলে প্রমাণ করতে চায়। যেমন, ওকে আমি মারিনি, শিক্ষা দিয়েছি, ও অপরাধী, তাই ওর সঙ্গে যা হয়েছে সেটা ওর প্রাপ্য। আমি ব্যক্তিগত কারণে করিনি, সংগঠনের স্বার্থে করেছি। এই ধরনের চিন্তা মানুষকে নিজের আচরণের নৈতিক দায় থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দিতে পারে। আরেকটি কারণ, প্রতিপক্ষের প্রতি হিংসা। দলীয় পরিচয় মানুষের আচরণকে খুব শক্তিশালীভাবে প্রভাবিত করে। যখন একজন মানুষ মনে করতে শুরু করে ওরা আমাদের শত্রু, তখন প্রতিপক্ষকে ব্যক্তি হিসেবে না দেখে একটি লেবেল হিসেবে দেখতে শুরু করে। ও ছাত্রলীগ, ও ফ্যাসিস্ট, ও আমাদের বিরুদ্ধে, ওকে শায়েস্তা করা দরকার। এখানেও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ: কাউকে একটি রাজনৈতিক পরিচয় বা শত্রুর লেবেল দিয়ে দেখলে তার প্রতি সহিংসতা করা মানসিকভাবে সহজ হয়ে যায়। কারণ তখন সামনে একজন মানুষ থাকে না, থাকে প্রতিপক্ষ। এছাড়া দলে থাকলে ব্যক্তিগত দায় কম মনে হয়। ব্যক্তিগত পরিচয় ও দায়বোধের অনুভূতি সাময়িকভাবে দলীয় পরিচয়ের আড়ালে দুর্বল হয়ে যেতে পারে। একজন মানুষ একা থাকলে হয়তো যা করতে সাহস পেত না, দলবদ্ধ অবস্থায় সেটাই করে ফেলতে পারে। কারণ তখন তার মনে হতে পারে, আমি একা নই, সবাই করছে, আমার পেছনে লোক আছে। দলীয় পরিচয় কখনো কখনো ব্যক্তিগত দায়বোধকে দুর্বল করতে পারে, ফলে আগ্রাসী আচরণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। রাগ নয়, রাগ নিয়ন্ত্রণের অনুভূতিও এখানে কাজ করতে পারে। সব আক্রমণাত্মক আচরণের পেছনে শুধু রাগ থাকে না, কখনো থাকে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা। অর্থাৎ, আমি শক্তিশালী, আমার কথা মানতে হবে, আমাকে চ্যালেঞ্জ করার সাহস কারো নেই। কাউকে প্রকাশ্যে অপমান করা, ভয় দেখানো বা আঘাত করা তখন শুধু আবেগের বহিঃপ্রকাশ থাকে না, এটি অন্যদের কাছে ক্ষমতার প্রদর্শনও হয়ে উঠতে পারে। আর আশপাশে মানুষ যদি তাতে বাধা না দেয়, তাহলে সেই আচরণ আরো শক্তিশালী হওয়ার ঝুঁকি থাকে। কারণ মানুষ যে আচরণ থেকে কাঙ্ক্ষিত ফল পায়, সেটি পুনরাবৃত্তি করার সম্ভাবনা বাড়ে। আবেগ নিয়ন্ত্রণের সমস্যা আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে: তীব্র আবেগের সময় মানুষ নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না। রাগ, অপমান, হুমকি, উস্কানি, এসব পরিস্থিতিতে কেউ যদি দ্রুত উত্তেজিত হয় এবং আচরণের পরিণতি বিবেচনা করার আগেই প্রতিক্রিয়া দেখায়, তখন আগ্রাসন বেড়ে যেতে পারে। কিন্তু আবেগ নিয়ন্ত্রণের সমস্যা থাকলেই কেউ সহিংস হবে এমন নয়। অন্যায় দেখলে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রাগ আর অন্যায় করার অধিকার এক জিনিস নয়। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারেন, আইনি ব্যবস্থা চাইতে পারেন, কিন্তু আমি ন্যায় প্রতিষ্ঠা করছি এই বিশ্বাস কখনো অন্যজনকে মারার বৈধতা দেয় না। বলা যায়, জবাবদিহিহীন ক্ষমতা শুধু একজন মানুষকে বদলায় না, এটি পুরো পরিবেশের আচরণ বদলে দিতে পারে।
তাই শুধু ব্যক্তিকে দোষ দিলে সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ সহিংস আচরণ শুধু একজন মানুষের সমস্যা নয়। কেউ যত বড় নেতা বা যত জনপ্রিয়ই হোক, তাকে আইনের ও প্রতিষ্ঠানের নিয়মের আওতায় আনতে হবে। ক্ষমতা দল নির্বিশেষে জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে, না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।